হুম, হুম। কেউ কি আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দ্রুত আমরা একটু জয়েন করে ফেলি। আমরা দ্রুত একটু জয়েন করে ফেলবো। আমরা কেউ কি আছি? কেউ কি আছি? শুনতে পাওয়া যাচ্ছে কিনা? শুনতে পাওয়া যাচ্ছে কিনা? দেখতে পাওয়া, সাউন্ড ক্লিয়ার কিনা? হ্যালো। আল্লাহ, ফোন হ্যাং হয়ে গেছে, জানেন কি এর অবস্থা? সাউন্ড ক্লিয়ার সবাই? সাউন্ড ক্লিয়ার, ওকে। আচ্ছা, আমরা সর্বশেষ কোন পর্যন্ত শেষ করছিলাম? কারো কোনো একটা আইডিয়া আছে সর্বশেষ কি পড়ছিলাম বলেন তো? কারো কোনো মনে আছে কিনা? একটু বলেন, ইংরেজি থেকে বাংলা এটা কি শুরু করছিলাম আমরা? একটু বলতে হবে, ইংরেজি থেকে বাংলা এটা কি শুরু করছিলাম? আচ্ছা, বিসিএস এর প্রশ্ন সলিউশন। আচ্ছা, আচ্ছা, এটা বুঝতে পারছি। জি, হ্যালো। আচ্ছা, আমি ক্লাসে আছি ভাই, আপনি হয় 10টার পরে কল দেন অথবা পেজে কথা বলেন, কবির ভাই পেজে মেসেজ দেন। আচ্ছা, ইংরেজি থেকে বাংলা শুরু হয়নি তাই তো? আচ্ছা, আমি 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 ক্লাসে আছি ভাই, ক্লাসে আছি। ওকে। ওকে। 1 মিনিট লাগবে আমার একটু। আচ্ছা, চলেন আমরা একটা একটা লিখবো, একটা এক্সাম্পল লিখবো। এই এক্সাম্পল লাগে আমরা ইংরেজি থেকে বাংলা করার জন্য আমরা 6টা নিয়ম ফলো করবো। আজকে একটা বা দুইটা নিয়ম ফলো, প্রয়োজন হলে একটা।
এমন একটা নিয়ম পড়াবো আমি ইংরেজি থেকে বাংলা করার জন্য, এমন একটা নিয়ম পড়াবো ইংরেজি থেকে বাংলা করার জন্য, যেটা দিয়ে প্রায় 70 থেকে 80% বাক্য অনুবাদ করতে পারবেন আপনি। যেটা দিয়ে প্রায় 70 থেকে 80%, প্রায় 70 থেকে 80% আপনি বাক্য অনুবাদ করতে পারবেন। প্রায় 70 থেকে 80% বাক্য আপনি অনুবাদ করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, একটা বাক্য লিখেন, একটা বাক্য লিখেন, লেখেন ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করা। লেখেন প্রথমে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার বহুল প্রচলিত মডেল আলোচনা করো। মডেল অথবা কৌশল লেখেন। কৌশল হলো এক নাম্বার। আমরা আজকে এটা দিয়ে মাঝখানে আপনাদের প্রতি হালকা একটা অভিমান ছিল, আমি মাঝখানে ক্লাস 2 দিন নেইনি, কারণ আপনাদের ক্লাসে কোনো উপস্থিতি নেই, কিচ্ছু নেই। সুতরাং আমি একটু অভিমান করেছিলাম, কিন্তু এটা আবার অনেকেই ভেবে নিয়েছে কি মনে হয় ভাই মনে ক্লাস নিবে না। বিষয়টা এরকম না, যেহেতু আমি আপনার সাথে কথা দিয়েছি আমি ক্লাস নিতে বাধ্য, সুতরাং ওটা নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে? ওকে, প্রথম কথা হচ্ছে আমরা একটা এক্সাম্পল লিখবো। এক্সাম্পলটা কি লিখবো বলেন তো? এক্সাম্পলটা এই জায়গাতে আমরা দিয়ে দিছি আমরা, ঠিক আছে? এক্সাম্পলটা লিখবো করিম। প্রথম মডেল লিখবেন আপনি, মডেল সেন্টেন্স 1। মডেল সেন্টেন্স 1 আপনি এই বাক্যটা লিখবেন, করিম গোজ টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। করিম গোজ টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। এটা আমার বইয়ের কভার, তো এটা দেওয়া যাবে না। আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং বই ইনশাল্লাহ আসবে খুব দ্রুতই। মডেল সেন্টেন্স 1, মডেল 1 বা 1 নাম্বার নিয়ম, সেটা হচ্ছে একটা এক্সাম্পল লেখেন, করিম goes to school every morning by rickshaw। এটা লিখেন। এটা হচ্ছে এই মডেল সেন্টেন্স দিয়ে আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার মতো, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার জন্য এটা হচ্ছে সব থেকে বেস্ট কৌশল। এটা দিয়ে আপনি প্রায় 80% বাক্য অনুবাদ করতে পারবেন। এটা দিয়ে প্রায় কি বলেন তো 80% বাক্য আপনি অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা চলেন একটু দেখার চেষ্টা করি ঘটনাটা কি ঘটে। আমরা যখন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করি, তখন আমরা কিছু ফ্যাক্টরস বলেছিলাম, কিছু নিয়মের কথা বলেছিলাম। বাংলা থেকে যখন ইংরেজি করি তখন কিছু নিয়মের কথা বলেছিলাম। ঠিক তেমনি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করার জন্য আমাদের কিছু নিয়ম লাগবে। তার 1 নম্বর নিয়ম হচ্ছে, 1 নম্বর স্ট্রাকচার হচ্ছে, বা 1 নম্বর রুল হচ্ছে, বা 1 নম্বর মডেল সেন্টেন্স হচ্ছে, আমরা একটা বাক্য লিখেছি, করিম গোজ টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। প্রথম যে কাজ হচ্ছে ইংরেজি থেকে বাংলা করার জন্য, প্রথম যে কাজ হচ্ছে এটা আমরা সাবজেক্ট লিখে ফেলবো। প্রথম কাজ কি বলুন তো? প্রথম কাজ খাতা লিখেন। প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট লিখা, SUB SUBJECT, সাবজেক্ট এর বাংলা লেখা। সাবজেক্ট এর বাংলা লেখা প্রথম কাজ হচ্ছে এটা, সাবজেক্ট এর বাংলা লেখা। কি বলছে? করিম গোজ টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। প্রথম কাজ কি বলেন তো? সাবজেক্টের বাংলা লেখা, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি বলেন তো? একদম লেখেন, একদম সেন্টেন্সের, SENTENCE, সেন্টেন্স এর
শেষ থেকে অর্থ লিখতে লিখতে ভার্ব পর্যন্ত লেখা আর তিন নাম্বার কাজ হচ্ছে সর্বশেষ ভার্বের অর্থ লিখে দেওয়া। আপনি একটু লিখে দেন, আমি বলে দিচ্ছি, আপনি একটু লিখে, আরেকটু উপর থেকে লেখা উচিত ছিল, এটা ইংরেজি করতে পারবেন? আরেকটু উপর থেকে লেখা উচিত ছিল, এটা ইংরেজি করতে পারবেন? আচ্ছা, এখন করার দরকার নেই, ওকে চলেন। এই নাম্বার এত, জি হ্যালো ভাই, আমি আপনাকে 3বার বললাম যে আমি ক্লাসে আছি, তারপর আপনি আবার কল দিচ্ছেন। বলেন কেমন লাগে বলেন তো? মানে পেজে মেসেজ দিছেন কবির ভাই পেজে? আচ্ছা, আপনি আবার একটু নক দেন, হয়তো মেসেজটা নিচে পড়ে গেছে, তো হয়তো আপনার নজরে পড়েনি। আমি ক্লাসে ঢুকে গেছি, তো এখন ওরা রিপ্লাই দিতেছে, আমি ফোন দিছি ওদেরকে, নির্বাচন তো, ওরা আবার একটু ব্যস্ত ছিল মনে হয়। ওকে মানে এই যে যার সাথে কথা বললাম, ওর ফোন আমি 4বার কাটছি, জানেন? ওর ফোন আমি 4বার কাটছি, 4বার কাটার পরে এখন ফোন না দিলে আমি একদম পাগল করে ফেলছি। আচ্ছা, একদম সিম্পল জিনিস, আমি যত ক্লাসে যা বলেছি তার প্র্যাকটিক্যাল আপনাকে আমি দেখাই দিছি। যত ক্লাসে যা বলেছি, আমরা বলেছি কি, ইংরেজি থেকে বাংলা করার জন্য কিচ্ছু করবো না, শুধুমাত্র আমরা একটা মডেল সেন্টেন্স ব্যবহার করবো। এই একটা মডেল সেন্টেন্স ব্যবহার করে আমরা প্রায় আমাদের যত ধরনের বাক্য দিবে, প্রায় 80 থেকে 90% বাক্য আমরা অনুবাদ করে ফেলতে পারবো। কেন ইমাজিন? তাহলে প্রথম কাজ কি বলেন তো? যে কোনো একটা সেন্টেন্স দেখলেন, অফকোর্স ওই সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করতে হবে। অফকোর্স ওই সেন্টেন্সের কি করতে হবে? সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদেরকে প্রথম কাজ এটা। প্রথম কাজ কি? সাবজেক্টের অর্থ লিখে ফেলা। দুই নাম্বার কাজ কি? একদম বাক্যের শেষে চলে যাব, বাক্যের শেষ থেকে অনুবাদ করতে করতে ভার্ব পর্যন্ত চলে আসবো। কোন পর্যন্ত? ভার্ব পর্যন্ত চলে আসবো। শেষ কাজ কি? সর্বশেষ কাজ হচ্ছে ভার্বের অর্থ লিখে দেওয়া। বলেন সর্বশেষ কাজ কি বলেন তো? ভার্বের অর্থ লিখে দেওয়া। এবার এই বাক্যটা আমরা অনুবাদ করবো। এই বাক্য অনুবাদ করে দেখেন, বড় বড় বাক্য অনুবাদ করি কেমনে। বলছে করিম গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। তো প্রথম কে আসবে বলেন তো? প্রথম আসবে করিম। তার খাতা লেখেন করিম, তার মানে বাই রিক্সা মানে কি? রিক্সা করে প্রতিদিন স্কুলে। এরপরে ভার্বের অর্থ লাস্টে যায়, বাক্য হয়ে গেল। বোঝাতে পারলাম? প্রথম কাজ কি বলেন তো? বাক্যে সাবজেক্টের অর্থ লেখা। সাবজেক্ট কে বলেন তো? করিম। লিখে ফেলেন করিম। দ্বিতীয় কাজ কি? একদম ভার্বের একদম সেন্টেন্সের শেষ হচ্ছে না। আমি বললাম তো 80 থেকে 90% আমি কম বললাম, আরো বেশি বাক্য, প্রায় 90% বাক্য, 95% বাক্য এটা দিয়ে করা যায়। প্র্যাকটিস করতে হবে আমাদের। শুধু একটা নিয়ম দিয়ে করলে তো, করিম গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা, এটা দিয়ে হলে তো সব হয়ে যেত। কিন্তু আপনার এটা ওই বাক্যতে দেখে আপনাকে বুঝতে হবে যে না, এই কাজ করা লাগবে। তারা প্রথম কি বলতো? করিম রিক্সা করে, আচ্ছা রিক্সা মানটা হলো না মনে হয়, তাই তো? আমি একটু লিখি তাহলে, এটা আবার একটু লিখি। প্রথম কাজ কি বলেন তো? করিম রিক্সা করে প্রতিদিন স্কুলে যায়। ঝামেলা শেষ। করিম রিক্সা করে প্রতিদিন করিম রিক্সা করে প্রতিদিন স্কুলে যায়। ঝামেলা শেষ কিনা বলেন? করিম রিক্সা করে প্রতিদিন, প্রত্যহ স্কুলে যায় বা প্রতিদিন স্কুলে যায়। করিম রিক্সা করে প্রতিদিন অথবা প্রত্যহ কি বলেন তো স্কুলে যায়। এতটুকু যদি আপনি পারেন তাহলে বিলিভ করেন আপনি বাক্য পারেন। এখন এইটা আপনি করতে পারবেন না কেন? যে আপনি পণ্ডিত করবেন, আপনি পণ্ডিত করে আপনার মতো করে করার চেষ্টা করবেন। না, আমি আপনাকে শেখাতে আসছি, বিলিভ করেন। আমার 12 বছরের এক যুগে আমি যা শিখছি, আমি যত বই পড়ছি, আমি যত যা কিছু শিখছি, তা শেখাতেই আমি আপনার জন্য কোর্স অফার করছি। তা শেখাতেই কি বলেন তো আমি কোর্স অফার করছি।
তা শেখাতেই কি করছি বলেন তো, আমি কোর্স অফার করছি। আমি তো দেওয়ার জন্য কোর্স অফার করছি। একটা বাক্য হয়ে গেল। ওকে, এবার 2 নাম্বার মডেল সেন্টেন্স 2 লেখেন। মানে মডেল সেন্টেন্স 2 অথবা আপনি কি লেখা যায় বলেন তো, নিয়ম 2, নোট 2। মডেল সেন্টেন্স 2, একটা মডেল সেন্টেন্স 2 লিখবো আমরা, মডেল 2 লিখবো অথবা নোট 2 লিখবো, নোট 2। আবার একটা এক্সাম্পল লিখবো, একটা স্যাম্পল এক্সাম্পল লিখবো। লেখেন করিম, a student, student, a student of class 5 goes to school, goes to school, goes to school every every morning by rickshaw, RICKSH, by rickshaw, by rickshaw, by rickshaw। তার মানে কি আছে বলেন তো এবারে? এবার দেখেন সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অতিরিক্ত তথ্য দেওয়া আছে। ভাই আমি ক্লাসের পরে ফোন দিবেন। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অতিরিক্ত দেওয়া, বাকি সব সেম। দেখেন আমি একটু খেয়াল করেন, করিম থেকে শুরু করে গোস টু স্কুল, এখানে অতিরিক্ত তথ্য কোনটুকু বলেন তো? এতটুকু, এ স্টুডেন্ট অফ ক্লাস 5, এটা প্রচুর পরিমাণ পাবে। ওটার সাপ্লিমেন্টারি হচ্ছে আমাদের মডেল সেন্টেন্স 2, ওটার সাপ্লিমেন্টারি হচ্ছে কি বলেন তো? আমাদের মডেল সেন্টেন্স 2। কিভাবে বলা হলো করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5? সবকিছু ঠিকঠাক আছে। আগের সেন্টেন্স মডেল সেন্টেন্স 1 এবং মডেল সেন্টেন্স 2 এর ভিতরে পার্থক্য হচ্ছে ওখানে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কিচ্ছু ছিল না, আর এখানে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আছে। এখানে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি আছে? তার মানে যখন আমরা এরকম বাক্য পেয়ে যাব, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যখন কোনো ফ্রেজ অথবা ক্লজ পাবো, তখন ওইটার অর্থ সবার আগে লিখতে হবে। এইবার দেখবেন আপনার এই যে বাক্যটা লিখলাম, স্ট্রাকচারটা লিখলাম, এটা দিয়ে আপনার 1 নাম্বার এবং 2 নাম্বার, শুধু 1 নাম্বার দিয়ে 90% হবে না, কিন্তু 1 নাম্বার এবং 2 নাম্বার দিয়ে প্রায় 95% বাক্য হয়ে যাবে, এবং ডেইলি স্টারের ম্যাক্সিমাম বাক্য প্রায় 55% থেকে 60% বাক্য এই স্ট্রাকচারে করা যাবে। বুঝতে পারলাম? তার মানে ঘটনা কি থাকবে? প্রথম কাজ কি বলেন তো? সাবজেক্ট ও ভার্বের মাঝখানে ফ্রেজ অথবা ক্লজের অর্থ লিখতে হবে। সাবজেক্ট ও ভার্ব এর মাঝের ফ্রেজ অথবা ক্লজ এর অর্থ লিখতে হবে। এর অর্থ লিখতে হবে। এর অর্থ লিখতে হবে। সাবজেক্ট ও ভার্বের মাঝের ফ্রেজ অথবা ক্লজের কি লিখতে হবে? অর্থ লিখতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নাম্বার কাজ কি? দ্বিতীয় কাজ, সাবজেক্টের অর্থ লিখতে হবে। 2 নাম্বার কাজ সাবজেক্ট। তৃতীয় কাজ ওই যে একদম শেষ থেকে ভার্ব পর্যন্ত। আর 4 নাম্বার কাজ কি বলেন তো? ভার্বের অর্থ লেখা। 4 নাম্বার কাজ কি? ভার্বের অর্থ লেখা। দেখেন বাক্য হয়ে গেল। প্রথম কাজ কি? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অর্থ লেখা। 2 নাম্বার কি? সাবজেক্টের অর্থ লেখা। 3 নাম্বার কি বলেন তো? একদম শেষ থেকে বাক্যের ভার্ব পর্যন্ত বাক্যের অর্থ লেখা। 4 নাম্বার কাজ কি বলেন তো? শুধু ভার্বের অর্থ লিখে দেওয়া। তারপরে এটার অর্থ দেখো, এ স্টুডেন্ট অফ ক্লাস 5, পঞ্চম শ্রেণীর ছাত্র করিম রিকশা করে প্রত্যেকদিন স্কুলে যায়। বলেন, লিখেন, সবাই লিখেন। দ্রুত, পঞ্চম শ্রেণীর ছাত্র করিম রিকশা করে। এইবার চলেন আমরা আরেকটা কথা বলি। এইবার আমি একটা এক্সাম্পল লিখবো।
মনোযোগ দিয়ে দেখেন দেখেন শেখ মুজিব, the father of nation and the first president of BD, has been recognized as the world leader for giving the historic 7th March speech. এবার আপনি পারবেন না? মডেল সেন্টেন্স কততে পড়ছে দেখি বলেন তো এটা। বলেন এটা কি মডেল সেন্টেন্স 1 নাকি মডেল সেন্টেন্স 2? বলেন এটা কি মডেল সেন্টেন্স 1 নাকি মডেল সেন্টেন্স 2? দ্রুত বলেন। বলেন এটা কি মডেল সেন্টেন্স 1 নাকি মডেল সেন্টেন্স 2? দ্রুত বলেন মডেল সেন্টেন্স 1 নাকি মডেল সেন্টেন্স 2? 1 or 2? মডেল সেন্টেন্স 2। তাহলে কি আসবে বলেন তো? আচ্ছা, তার মানে দ্য ফাদার অফ নেশন এন্ড দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বিডি, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও জাতির পিতা। এরপরে কাজ কি বলতো? এটা হচ্ছে প্রথম কাজ, ফার্স্ট ওয়ার্ক, প্রথম কাজ করে ফেললাম। দ্বিতীয় কাজ কি? সাবজেক্ট অর্থ লেখা। সাবজেক্ট কি বলতো? শেখ মুজিবুর রহমান। তার মানে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। এবার দেখেন গিভিং দ্য হিস্টোরি, ঐতিহাসিক 7 মার্চ ভাষণ দেওয়ার কারণে, আপনার ফ্রেজ কিন্তু আইডেন্টিফাই করতে হবে। একটা ফ্রেজের অর্থ যেমন বাই রিক্সা, আপনি কি রিক্সা এবং দ্বারা আলাদা লিখতে পারবেন না? রিক্সা দিয়ে রিক্সা দিয়ে। তার মানে ফর গিভিং দ্য হিস্টোরিক 7 মার্চ স্পিচ, ঐতিহাসিক 7 মার্চের ভাষণ দেওয়ার কারণে, হ্যাঁ মানে কি বলেন তো, এজ দ্য ওয়ার্ল্ড, মানে কি বলেন তো, এজ দ্য ওয়ার্ল্ড লিডার হ্যাজ বিন রিকগনাইজড, স্বীকৃতি দেওয়া হয়েছে এজ দ্য ওয়ার্ল্ড লিডার, মানে কি বিশ্ব নেতা হিসাবে। এবার আমরা একটু সাজাই লিখি, সবসময় যে এক্স্যাক্টলি না, আপনার এটা জাস্ট একটা স্ট্রাকচার দাঁড় করানো, তারপরে আপনি তো মিলাই লিখবেনই। জাতির পিতা বঙ্গবন্ধু সাহেব, আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান রাষ্ট্রপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণের কারণে বিশ্ব নেতা হিসাবে স্বীকৃতি পেয়েছে বা স্বীকৃতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ দেওয়ার কারণে বিশ্ব নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশ্ব নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বলেন সহজ না কঠিন? বলেন ইজি অর ডিফিকাল্ট? বলেন ইজি অর ডিফিকাল্ট? এই বলেন ইজি অর ডিফিকাল্ট? বলেন ইজি অর ডিফিকাল্ট? দ্রুত দ্রুত বলেন। বলেন সহজ লাগছে? জাতির পিতা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান 7 মার্চের ঐতিহাসিক ভাষণ দেওয়ার কারণে স্বীকৃতি পেয়েছে। গুড, এই তো ফারজানা লিখে ফেলছেন। ওকে, ফারজানা লিখে ফেল। ওকে, আচ্ছা সিরাজ আহমদিরা, ভালো লাগছে, মজা লাগছে, গুড। তারপর আমি আজকে দেখতেও পাচ্ছি না আপনারা 3 জন আছেন না 4 জন ক্লাস দেখছেন, আমি জানি না, আমার এখানে ভাসতেছে না। 3-4 জন যেটাই থাকেন না কেন ক্লাস শেষ করে দেওয়া হবে, এই টেনশন করিয়েন না, ঠিক আছে? ক্লাস শেষ করে দেওয়া হবে এখন, এবং দুইটা কাজ করা হবে আজকে। মূলত আমি আসছিলাম একটু ঘোষণা দেওয়ার জন্য, কিন্তু আমি ভাবলাম যেহেতু আসছি তাহলে একটু পড়াই দিই, তাহলে একটু পড়াই দিই। আচ্ছা জাতির পিতা, আচ্ছা 20 জন দেখছে, আচ্ছা গুড। আচ্ছা শুনেন, এটা কাজ করা হবে, যেহেতু আপনাদের উপস্থিতি থাকে না, মানে আমি 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 নিজেও একটা সিদ্ধান্ত নিয়েছি, নেক্সট সবগুলা ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশনের ব্যাচ করা হবে 1 মাসের জন্য অথবা 1.5 মাসের জন্য, এবং এটা আমি পরপর 2টা ব্যাচ থেকে শিক্ষা নিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে একটু সময় নিয়ে পড়াতে একটু, কিন্তু আপনাদের এটা আলটিমেটলি যেহেতু হয় না, এটা আসলে আপনাদের হয়তো বা দোষ না, আপনাদের একটা বয়সের একটা দোষ আছে, কিন্তু আলটিমেটলি শিখাতে হবে আমাকে, আমার কাছ তো শিখানো, আপনার কাছে পৌঁছে দেওয়া। এজন্য আমি চিন্তা করেছি আগামীকাল তো নির্বাচন, ঠিক আছে? আগামীকাল কি বলেন তো, আগামীকাল যেহেতু নির্বাচনের দিন সকালবেলা ক্লাস না দিলাম, নির্বাচন কিন্তু আগামীকাল আপনাদের ক্লাস থাকবে।
রাতের বেলা ক্লাস থাকবে কয়টায় বলুন তো? এজ ইউজুয়ালি রাত 8টায় ইনশাল্লাহ। এবং আগামীকাল রবিবার, তো সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রত্যেক দিন আমি চেষ্টা করা হবে 2টা করে ক্লাস নেওয়ার, একটা সকালে একটা রাতে, যেন আপনি একটা শেষ ক্লাসে যেন একজন না থাকেন, এরকম এরকম যেন, এটা যেন অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে? শেষ ক্লাসে যেন অ্যাটলিস্ট একজন না থাকেন। আপনাকে একটা হোমওয়ার্ক দিব আমি, একটা হোমওয়ার্ক দেব, দ্যাট ওয়াজ, এটা দিব আপনাকে, একটা হোমওয়ার্ক দেব, এটা একটু উঠে নিতে পারবেন? এটা তো সরাসরি দেয়া যাবে না, এটা একটু উঠে নিতে, একটা স্ক্রিনশট দেন, এটা উঠে নিবেন, এটা একটা স্ক্রিনশট দেন। এই যে, উই ওয়েলকাম চিফ জাস্টিস হাসান ফিরোজ সিদ্দিকী স্ট্রং ওয়ার্নিং এগেইনস্ট, কি আছে বলতো, as he asked all to resist and socially boycott individuals engaged in corruption and black market। ঠিক আছে, এটা আমরা আগামীকাল অনুসরণ করব প্রথম, তারপরে আমরা হচ্ছে ইনশাল্লাহ পরের আলোচনা যাবো, অর্থাৎ আমরা নোট থ্রিতে যাব ইনশাল্লাহ। একটু স্ক্রিনশট নেওয়া হলে আমরা একটু ইয়েস লিখবো, ঠিক আছে? একটু স্ক্রিনশট নেওয়া হলে আমরা একটু ইয়েস লিখবো। রাতেই থাকা 8টায় প্লিজ, সকালবেলা নেব না তাই তো? সকালবেলা নেব না তাই তো? আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, একটু সকালবেলা চাচ্ছেন না, বিষয়টা কি এরকম? পোস্ট করে বলে দিন ভাইয়া ক্লাস টাইম ওভার, স্ক্রিনশট নেওয়া হয়েছে সকালবেলা। ডেইলি একটা ক্লাস নিয়েন অনলি, দিনে 2বার করে দিয়েন না। আচ্ছা, এটা কি সবার মত? এটা কি সবারই মত? সবার মত হলে আমি এর বিরুদ্ধে যাব না, টেনশন নেই। আপনার যদি শেখার আগ্রহ থাকে তো আমি তো মোটামুটি আমার কাপড়গুলো শেখাতে রাজি, মানে এটা জাস্ট বোঝানোর জন্য আমি বুঝাইতে পারলাম, কিন্তু আপনার ওই আগ্রহটা দেখে। আচ্ছা, একটা করে ক্লাস, এই তো? আচ্ছা ঠিক আছে, একটা করে ক্লাস যান, আগামীকাল 8টায় ক্লাস, ঠিক আছে? ওকে, একটা করে ক্লাস শুধু রাতে। আচ্ছা, দিনে একটা করে ক্লাস দিলে ভালো হয়, ঠিক আছে? ওকে 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 ওকে। শুনেন, একজন একজন শিক্ষকের কাছে, অনেকে বলেন যে শিক্ষকদের সালাম দেয় না, বিষয়টা এরকম, এরকম না। একজন শিক্ষক তখনই প্রকৃতপক্ষে সম্মানিত হয় যখন শিক্ষক যা পড়ান ওটা যখন স্টুডেন্ট ধারণ করতে পারে। বুঝতে পারলাম? আমি ওইটাই সম্মানিত বোধ করি যখন আপনি শিখতে পারেন, ঠিক আছে? এবং আমি আমার প্রত্যেকটা বেচে, আমার এই এক যুগের কেরিয়ারে সবসময় আমি স্টুডেন্টসদেরকে প্রায়োরিটি দিয়েছি, সব সময়। ছোট বাচ্চাদেরকে যেভাবে খাওয়ানো যায় ঠিক এভাবেই খাওয়াইছে। হয়তোবা হয়তোবা সব কথা রাখতে পারিনি। একজন বলছে ভাই আপনি 5টা 10টা ক্লাসে শেষ করেন, এটা তো আর পসিবল না। আপনার ক্ষতি না হয় এমন যে কোনো সিদ্ধান্ত, ঠিক আছে? ঠিক আছে, 8টায় ক্লাস, একটা করে ক্লাস হলে ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত, এটা প্র্যাকটিস করেন, আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আবার রুটিন অনুসারে আমাদের টাইম মেনটেনিং ক্লাস হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।